সুষ্ঠু এবং নিরপেক্ষ সেই নির্বাচনে জনগণের ক্ষমতায়ন সুনিশ্চিত হয়েছিল। রাষ্ট্র ব্যবস্থায় এমন একটি সরকার আসে যেটি সত্যি জনগণের প্রতিনিধিত্ব করে। সেই সরকার 17ই ফেব্রুয়ারি অর্থাৎ আজ থেকে ঠিক 6 মাস আগে শপথ গ্রহণ করে। আজকে আমাদের 180 দিন বা 6 মাস পূর্তি উপলক্ষে যে আয়োজন, সেটাই কিন্তু জনগণের প্রতিনিধিত্বমূলক যে সরকার ব্যবস্থা, যেখানে জবাবদিহিতা থাকবে, স্বচ্ছতা থাকবে, দায়বদ্ধতা থাকবে, সেটারই প্রতিফলন। আমরা এই 6 মাসে যেটা দেখেছি, সবচেয়ে বেশি চোখে পড়ার মতন যে জনগণের ভোটে নির্বাচিত সরকারের প্রতি জনগণের রয়েছে অভূতপূর্ব জনসমর্থন। কারণ 2014 সালের বিনা ভোটে নির্বাচন, 18 সালের নিশিরাতে নির্বাচন এবং 24 সালের ডামি ভোটে নির্বাচন পেরিয়ে এই প্রথমবারের মতনই জনগণ নিজেদের পছন্দের প্রার্থীকে, নিজেদের পছন্দের দলকে ভোট দিতে পেরেছে। আর সেই সরকারি রাষ্ট্র পরিচালনা এসেছে যার ক্ষমতার উৎস একমাত্র দেশের মানুষ। জনগণের আর বর্তমানে রাষ্ট্র পরিচালনা থাকা দল বিএনপির একটি আবেগ, অনুভূতি এবং আকাঙ্ক্ষার যে সম্পর্ক রয়েছে, আমরা সেটা দেখেছি আমাদের বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তনে, যখন জনগণের ঢল নেমেছিল। বিশ্ব ইতিহাসের সবচাইতে বড় সেই স্বদেশ প্রত্যাবর্তনের পর আমরা যখন আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকাল হয়েছিল, তখন দেখেছিলাম ওনার জানাজাতে আরেকবার কীভাবে জনজোয়ার সৃষ্টি হয়েছে, সব শ্রেণী পেশার মানুষ নেমে এসেছিল। এই দলটির প্রতি, নেতৃত্বের প্রতি আজকে যারা সরকারের দায়িত্বে রয়েছেন, জনস্রোত নেমে এসেছিল। গত 6 মাসের অজস্র জনসম্পৃক্ত কর্মসূচিতে মাননীয় প্রধানমন্ত্রী দেশ জুড়ে যেখানেই গিয়েছেন, ঠিক একইভাবে জনগণের ঢল নেমে এসেছে। জনগণের সে আস্থা এবং বিশ্বাসকে ধারণ করেই বর্তমানে আমাদের যে সরকার, সেটি বারবার জনগণের প্রতি, দেশের মানুষের প্রতি দায়িত্ব এবং দায়বদ্ধতা নিয়ে এগিয়ে চলেছে। সরকারের এই 6 মাসে সবচাইতে যেটা ডিফারেন্ট একটা বিষয় চোখে পড়ার মতন, সেটা হচ্ছে নির্বাচনী ইশতেহারকে ধারণ করে সেখানকার প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য অবিরত কাজ করে চলেছে। আমরা দেখেছি এই 6 মাসে সুদৃঢ় গণতান্ত্রিক মূল্যবোধ কিভাবে সরকারের প্রতিটি কার্যক্রমে অনুরণিত হয়েছে। আজকে যে সরকার, তার পেছনে একটা দীর্ঘ ইতিহাস রয়েছে। ফ্যাসিবাদ বিরোধী 1.5 দশকের সেই রক্তক্ষয়ী সংগ্রাম, যেখানে গুম, খুন, হামলা, মামলা, মানবাধিকার লঙ্ঘন পেরিয়ে বাংলাদেশের সকল গণতন্ত্রকামী রাজনৈতিক দল বিএনপির নেতৃত্বে রাজপথে ছিল। সেই রক্তক্ষয়ী সংগ্রামের ধারাবাহিকতায় আমরা দেখেছি প্রতিটি শ্রেণী এবং পেশার মানুষ এবং গণতন্ত্রকামী প্রতিটি রাজনৈতিক দল এক হয়ে জুলাই গণ অভ্যুত্থানে ফ্যাসিবাদের পতন ঘটিয়েছিল। সেই ধারাবাহিকতায় জনমানুষের যেই আকাঙ্ক্ষা, এমন একটি বাংলাদেশ প্রতিষ্ঠা করা যেখানে মানবাধিকার থাকবে, বাক স্বাধীনতা থাকবে, আইনের অনুশাসন থাকবে, আমরা ঠিক সেটিই দেখেছি সরকারের এই কার্যক্রমে। গত 6 মাসে বাক স্বাধীনতা, আইনের অনুশাসন এবং মানবাধিকারের ক্ষেত্রে আমরা সর্বোচ্চ মানদণ্ড স্থাপন দেখেছি, যেখানে একটি বারের জন্য কখনো কোনো রাজনৈতিক নিপীড়ন হয়নি। যেখানে আমরা দেখেছি সর্বোচ্চ বাক স্বাধীনতা, অনেক সময় সেটা সীমা লঙ্ঘন করেছে। আমরা দেখেছি কিভাবে উস্কানি দেওয়া হয়েছে, অশোভন আচরণ করা হয়েছে, কিন্তু তারপরও সরকারের সর্বোচ্চ ধৈর্য এবং সহনশীলতার মাধ্যমে ঠিক যেভাবে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান বহুদলীয় গণতন্ত্র এস্টাবলিশ করেছিলেন, সেটিকেই ধারণ করে এগিয়ে চলেছে জনগণের সরকার। আমরা দেখেছি অত্যন্ত প্রাণবন্ত এবং স্বতঃস্ফূর্ত সংসদ, যেখানে মাননীয় সংসদ সদস্যরা একে অপরের আলোচনা করেছেন, সমালোচনা করেছেন, যৌক্তিকভাবে বিভিন্ন বিষয় উপস্থাপন করেছেন। দেশের ইতিহাসে নজিরবিহীন যে সরকারের গঠনের পর সংসদের প্রথম অধিবেশনে শতাধিক অধ্যাদেশকে আইনে রূপান্তর করা হয়েছে জুলাই গণ অভ্যুত্থানের সেই আকাঙ্ক্ষাকে ধারণ করে। সন্ত্রাস বিরোধী সংশোধিত যে অধ্যাদেশ, সেটিকে সংসদে আইনে রূপান্তরের মাধ্যমে সন্ত্রাসী একটি রাজনৈতিক সংগঠন যারা ফ্যাসিবাদ কায়েম করেছিল, তাদেরকে প্রাতিষ্ঠানিকভাবে নিষিদ্ধ করা হয়েছে। গণতান্ত্রিক মূল্যবোধের বিকাশের জন্য শিক্ষার্থীদেরকে সংসদে উপস্থিত হওয়ার সুযোগ করে দেওয়া হয়েছে। আমরা দেখেছি জাতির বীরশ্রেষ্ঠ যে সন্তানেরা রয়েছে, তাদের নামে সংসদের গ্যালারিগুলোর নামকরণ করা হয়েছে। বিএনপির এই সরকারের ঐতিহ্য সেই সুমহান দর্শন বাংলাদেশি জাতীয়তাবাদ, এবং সেটিকে ধারণ করেই ভিন্ন মত, পথ, ধর্ম, বর্ণ, পাহাড়, সমতলের সক্ষম অক্ষম প্রতিটি মানুষকে এক কাতারে নিয়ে এসে আমাদের এই সরকার নিশ্চিত করেছে সকলের স্বাধীনতা, সকলের অধিকার এবং সকলের জন্য অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন, যার পাথেও আমাদের সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচার দেশের প্রতিটি নাগরিকের জন্য সুনিশ্চিত করা। আমরা দেখেছি ইশতেহারের প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য কিভাবে নিরলস কাজ করে যাওয়া হয়েছে। এর কারণ এই ইশতেহারের ভিত্তির ভিতরে রয়েছে বিএনপির রাজনৈতিক যে দর্শন, সেটি। এই ইশতেহারেই আমরা প্রতিফলিত হতে দেখেছি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের ঐতিহাসিক 19 দফা, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সেই ভিশন 2030, বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী প্রণীত
বিএনপির ২৭ দফা এবং যুগপৎ আন্দোলনের শরিক সকল রাজনৈতিক দলকে এক করে আনা সেই ৩১ দফা। সুতরাং এই ৪টি বিষয় ঐতিহাসিক ১৯ দফা, ভিশন 2030, ২৭ দফা এবং ৩১ দফা এবং নির্বাচন পূর্ববর্তী সময়ে সারা বাংলাদেশ জুড়ে সকল শ্রেণী পেশার মানুষের সাথে আলাপ আলোচনার মাধ্যমে প্রণীত ইশতেহারের আলোকে আজ দেশ পরিচালিত হচ্ছে। ঠিক যেভাবে এখানে প্রতিফলন রয়েছে নোট অফ ডিসেন্ট সহ বিএনপি যেভাবে জুলাই সনদে স্বাক্ষর করেছিল, ঠিক সে অনুযায়ী যার প্রতিটি অক্ষরে অক্ষরে বাস্তবায়ন হবে বলে মাননীয় প্রধানমন্ত্রী সংসদে প্রতিশ্রুতি দিয়েছেন। আমরা দেখেছি ভোট প্রদানের পর হাতের কালি শুকানোর আগেই নির্বাচন ইশতেহারের কর্মসূচি বাস্তবায়ন শুরু হয়েছিল। মন্ত্রিসভার প্রথম যে বৈঠক, সেখানে অত্যন্ত স্বল্প সময়ের ভিতর সবার আগে যে নীতিটি কার্যকর করা হয়েছিল সেটি হচ্ছে কৃষক ভাইদের জন্য ১০,০০০ টাকা পর্যন্ত সুদসহ ঋণ মওকুফ করা। প্রথম মন্ত্রিসভার বৈঠকে সেই অনুমোদিত সিদ্ধান্তের প্রেক্ষিতে প্রায় ১৩ লক্ষ কৃষক পরিবার সরাসরি সেই সুবিধা পেয়েছিলেন। আমরা দেখেছি কৃষকদের ক্ষমতায়নের জন্য কৃষক কার্ড, নারীর ক্ষমতায়নের জন্য ফ্যামিলি কার্ড, প্রবাসীদের ক্ষমতায়নের জন্য প্রবাসী কার্ড, দেশ জুড়ে প্রতিটি জেলা পর্যায়ে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ চালুর উদ্যোগ। আমরা দেখেছি ইমাম, মুয়াজ্জিন, পুরোহিত, যাজক এবং বৌদ্ধ অধ্যক্ষদের জন্য সম্মানী প্রদান এবং দেশ জুড়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সেই ঐতিহাসিক খাল খনন কর্মসূচি, বৃক্ষরোপণ কর্মসূচি, তার প্রতিটা সরকার গঠনের পর দ্রুততম সময়ে বাস্তবায়ন শুরু হয়েছে। প্রাথমিকভাবে কোনোটা প্রি ট্রায়াল, কোনোটা ট্রায়াল, কোনোটা ফেজ 1, বাট প্রত্যেকটা ফ্ল্যাগশিপ বা সিগনেচার প্রোগ্রাম বাস্তবায়ন হয়েছে এবং এর মাধ্যমে গণমানুষের ভাগ্যের পরিবর্তন হওয়া শুরু করেছে। সরকার দায়িত্ব নেওয়ার পর আমরা দেখেছি একটা অভ্যন্তরীণ এবং বৈশ্বিক চ্যালেঞ্জিং সিচুয়েশন তৈরি হয়েছিল, কারণ ১৬ বছরের ফ্যাসিবাদ এমন একটা রাষ্ট্র কাঠামো রেখে গিয়েছিল যেটা সম্পূর্ণ ভেঙে গিয়েছে। আমরা দেখেছি যে পবিত্র রমজান মাসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা হয়েছে। সরকার গঠনের পরে অত্যন্ত স্বল্প সময়ের সেই রাষ্ট্র ব্যবস্থায় যেন কোনো সিন্ডিকেট না হয়, যেন কৃত্রিমভাবে দ্রব্যমূল্য বাড়ানো না হয়, সেভাবে উদ্যোগ গ্রহণ করা হয়েছিল। ঈদ উল ফিতর এবং ঈদ উল আজহাতে আমরা দেখেছি দীর্ঘকাল পর কোনো ধরনের শ্রমিক অসন্তোষ হয়নি, কারণ সরকারের দৃঢ় পদক্ষেপে শ্রমিক, মালিক, ট্রেড অ্যাসোসিয়েশন, বিজনেস অ্যাসোসিয়েশন সবাইকে এক করে হলিস্টিকভাবে নিশ্চিত করা হয়েছে প্রতিটা শ্রমিক যেন ওনাদের বেতন, বকেয়া এবং বোনাস বুঝে পান। আমরা দেখেছি বৈশ্বিক বাজারে যখন তেলের দাম বেড়ে গিয়েছিল মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে, তখন বিশ্বের সব দেশে তেল বাড়ালো, একটা দীর্ঘ সময় পর্যন্ত বাংলাদেশে গণতান্ত্রিক সরকার তেলের দাম না বাড়িয়ে সে বরং সরবরাহকে নিরবিচ্ছিন্ন রেখেছিল। পবিত্র ঈদ উল আজহার সময় আমরা দেখেছি কোরবানির সময় কিভাবে পশুর ক্ষেত্রে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ হয়েছিল। অন্য কোনো দেশ থেকে পশু আমদানি না করে আমাদের যারা খামারি রয়েছে তাদেরকে স্বনির্ভর হিসেবে গড়ে তুলেছিল এবং সেই ঈদের রাতেই অত্যন্ত দ্রুততম সময়ে দিন থেকে শুরু করে ঢাকাসহ বিভিন্ন সিটি কর্পোরেশনে দ্রুততম সময়ে বর্জ্য অপসারণ নিশ্চিত করা হয়েছিল। সরকার দায়িত্ব নেওয়ার পরে খুব স্বল্প সময়ের ভিতর যে এসএসসি পরীক্ষা হয়, সেখানে দীর্ঘদিন পর কোনো ধরনের প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ঘটে নাই, বরং নির্মোহ এবং নিরপেক্ষভাবে যেই শিক্ষার্থীর যে গ্রেড বা যেই নাম্বার প্রাপ্য ঠিক সেভাবেই পরীক্ষাপত্র মূল্যায়ন করা হয়েছিল। আমরা সরকার গঠনের পর প্রথম যে বাজেট করা হয়েছে খুব স্বল্প সময়ে সেখানে জন আকাঙ্ক্ষার বহিঃপ্রকাশ দেখেছি, কারণ সরাসরি মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে ৬০টির বেশি পণ্যে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা হয়েছে ভ্যাট এবং ট্যাক্সের পরিমাণ কমিয়ে দিয়ে। এই বাজেট ছিল বাণিজ্য বান্ধব, এই বাজেট ছিল অর্থনীতি বান্ধব এবং এই বাজেট ছিল বিনিয়োগ বান্ধব, যার প্রাধান্য পেয়েছে স্বাস্থ্য এবং শিক্ষায় বিনিয়োগ, প্রাধান্য পেয়েছে কর্মসংস্থান সৃষ্টি এবং প্রাধান্য পেয়েছে দেশের সার্বিক জ্বালানি সহ সামগ্রিক নিরাপত্তা। সরকার দায়িত্ব নেওয়ার পর আমরা দেখেছি কয়েক মাসের ভেতরে বন্যা এবং পাহাড় ধস হয়েছে চট্টগ্রাম বিভাগে। সেক্ষেত্রেও কিভাবে একটা সমন্বিত উদ্যোগের মাধ্যমে যারা নিপীড়িত মানুষ দুর্যোগ মোকাবেলায় সরকারের বিভিন্ন এবং বহুমুখী পদক্ষেপে সফলতার সাথে সেই দুর্যোগপ্রবণ এলাকার মানুষদেরকে যথেষ্ট নিরাপত্তা দেওয়ার সুযোগ হয়েছে, তাদেরকে ভালো রাখার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় কাজ করা হয়েছে। সরকার দায়িত্ব নেওয়ার পর মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে গ্যাস এবং বিদ্যুতের যে বৈশ্বিক সংকট একটা পর্যায়ে আমাদের এখানেও তার প্রতিফলন হয়। আমরা দেখেছি গ্যাসের কিছু সমস্যা গত কয়েকদিন ধরে, এটি আমরা গভীরভাবে উপলব্ধি করি এবং সেখানে মাননীয় প্রধানমন্ত্রী স্বয়ং বলেছেন যে বহুমুখী উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আপনারা নিশ্চয়ই জানেন FSRU যে দুটো ছিল তার ভিতর একটা নষ্ট হয়ে গিয়েছিল, সেটা রিপেয়ার করবার জন্য একদিকে যেমন সময়ের প্রয়োজন, একই সাথেও এটা বাস্তবতা যে 16 বছরের ফ্যাসিবাদের দীর্ঘ সময়ে যে ধ্বংসস্তূপ করা হয়েছিল সবচাইতে বেশি দুর্নীতিপ্রবণ এই সেক্টর, সেখানে সবচাইতে বেশি কার্যকর উদ্যোগ ইতিমধ্যে গ্রহণ করা হয়েছে।
মাননীয় প্রধানমন্ত্রী যখন চীন এবং মালয়েশিয়া গিয়েছিলেন, সেখানে যারা জ্বালানি খাতে বিনিয়োগকারী রয়েছেন ওনাদের সাথে আলোচনা হয়েছে এবং মধ্যমেয়াদে কত দ্রুত এই সমস্যার সমাধান করা যায় সেগুলো নিয়ে কার্যকর ফলশ্রুতি আমরা সামনের দিকে দেখতে পাবো। একই সাথে আমরা দেখেছি যুক্তরাষ্ট্র থেকে 25টি টপ কোম্পানির যখন রিপ্রেজেন্টেটিভরা বাংলাদেশে এসেছিলেন, সেখানকার তাদের শীর্ষ জ্বালানি কোম্পানির যারা কর্মকর্তা রয়েছেন ওনারাও বলেছেন বাংলাদেশের গ্যাস এবং বিদ্যুৎ সমস্যার সমাধানে যেটা ফ্যাসিবাদ রেখে গিয়েছিল তারা যত দ্রুত সম্ভব কার্যকর উদ্যোগ গ্রহণ করবে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ইতিমধ্যে সরাসরি মালয়েশিয়ার মাননীয় প্রধানমন্ত্রী জনাব আনোয়ার ইব্রাহিমের সাথে কথা বলেছেন এবং ওনাদের পেট্রোনাসের মাধ্যমে গ্যাসের সমস্যা সমাধানের জন্য ইতিমধ্যে যথেষ্ট প্রোগ্রেস হয়েছে। ফ্যাসিবাদের দীর্ঘ সময়ে আমরা দেখেছি যে কূপ খননের ক্ষেত্রে তারা কোনো উদ্যোগ নেয় নাই, বরং আমদানি নির্ভরতা রেখেছিল। আমাদের নির্বাচনী ইশতেহারে যেমন রয়েছে ঠিক সেভাবে আমরা গ্যাসের অল্টারনেটিভ সোর্স কীভাবে ডোমেস্টিকলি তৈরি করতে পারি, আমাদের নিজেদের জ্বালানি সক্ষমতা বাড়াতে পারি, সেই কার্যক্রম সামনেই শুরু হবে। হয়তো 16 বছরের সকল সমস্যা শতভাগ সমাধান করা সম্ভব নয়, তবে সরকারের সকল পর্যায়ে সর্বোচ্চ আবেগ এবং অনুভূতি নিয়ে সেই দায়িত্বশীলতা নিয়ে আমরা কাজ করে যাচ্ছি যেন যত দ্রুত সম্ভব জনগণের জন্য এই সমস্যাটার সমাধান করা সম্ভব হয়। আমরা দেখেছি এই 6 মাসে অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন, যেখানে সমাজের প্রতিটি শ্রেণী এবং পেশার মানুষের ভাগ্যের পরিবর্তন হয়েছে। ছোট্ট একটা উদাহরণ যেখানে আমরা দেখতে পারি ইশতেহারের বাইরে গিয়েও কীভাবে সরকার কাজ করেছে। আপনারা নিশ্চয়ই জানেন যে অবসরপ্রাপ্ত এমপিও শিক্ষকদের ওনাদের যে অবসর ভাতা এবং কল্যাণ ট্রাস্টের টাকা প্রায় 7,000 কোটি টাকা ফ্যাসিবাদের সরকারেরা লোপাট করে দিয়েছিল। আমাদের অবসরপ্রাপ্ত শিক্ষকেরা 2022 সালের পর থেকে গত 4 বছরে ওনাদের অবসরের এবং কল্যাণের সে টাকা ফেরত পাননি। সেটা অবহিত হওয়ার পর মাননীয় প্রধানমন্ত্রী তাৎক্ষণিক সিদ্ধান্তে টাকার ব্যবস্থা করে দেন এবং আমরা এই গত 2 দিন আগে একটি অনুষ্ঠানের মাধ্যমে প্রাথমিকভাবে 2000 কোটি টাকা মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে নিয়ে এবং আমাদের সেই সম্মানিত অবসরপ্রাপ্ত শিক্ষকদেরকে দিয়েছি। ফ্যাসিবাদের ভেঙে পড়া রাষ্ট্র কাঠামো পুনর্গঠনে এভাবেই প্রতিটি সেক্টরে যখন যেখানে সমস্যা দেখছি আমরা গভীর উপলব্ধির মাধ্যমে সেটি সমাধানের চেষ্টা করে যাচ্ছি। ইতিমধ্যে আমরা জানি যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেভাবে দেশের প্রতিটি উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্সে শয্যা বাড়িয়েছিলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া যেমন সেটিকে 50 উন্নত করেছিলেন, সেই ধারাবাহিকতায় মাননীয় প্রধানমন্ত্রী 101 শয্যায় দেশের প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে উন্নীত করার নির্দেশনা দিয়েছেন এবং সেটির কাজ শুরু হয়েছে। 151 সেটির কার্যক্রম রয়েছে। ইতিমধ্যে 1 লক্ষ স্বাস্থ্যকর্মী নিয়োগের যে পরিকল্পনা সেটি গ্রহণ করা হয়েছে এবং দুরারোগ্য ব্যাধিতে যারা চিকিৎসা ব্যয় রয়েছে সেটি কমানোর জন্য উদ্যোগ নেওয়া হচ্ছে এবং যেখানে প্রয়োজন 1 লক্ষ টাকা করে সহযোগিতা করা হচ্ছে। শিক্ষা ব্যবস্থায় আমূল সংস্কারের অংশ হিসেবে শিক্ষা পাঠ্যক্রমে ক্লাস 4-এ 2টা নতুন সাবজেক্ট এবং ক্লাস 6-এ 2টো নতুন সাবজেক্ট আগামী বছর থেকে শুরু হচ্ছে। দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ফ্রি ওয়াইফাই, বাচ্চাদের জন্য স্কুল ড্রেস এবং ব্যাগ যেগুলো ক্লাস 1 থেকে শুরু হচ্ছে দেওয়া এবং প্রাইমারি গোল্ড কাপে 22 লক্ষ শিক্ষার্থী, 11 লক্ষ ছেলে এবং 11 লক্ষ মেয়ের অংশগ্রহণে ইতিমধ্যে একটা ক্রীড়া বিপ্লব সারা দেশ জুড়ে সংঘটিত হয়েছে। আমরা দেখেছি দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান ক্লাস 6 থেকে 12 পর্যন্ত সেখানে ইনোভেশন আইডিয়া শোকেসিং কম্পিটিশন হয়েছে। ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় মেয়েদের জন্য স্নাতক পর্যন্ত ফ্রি শিক্ষা নিশ্চিত করা হয়েছে। দেশ জুড়ে মিড ডে মিল কার্যক্রম পর্যায়ক্রমে দেওয়া শুরু হয়েছে। তৃতীয় ভাষা শিক্ষাকে বিশেষ প্রায়োরিটাইজ করা হচ্ছে এবং বিদেশগামী শিক্ষার্থীদেরকে যারা তৃতীয় ভাষার নলেজ রয়েছে তাদেরকে 10 লক্ষ টাকা পর্যন্ত ব্যাংক গ্যারান্টি দিয়ে পাঠানোর সুযোগ করা হয়েছে। ইতিমধ্যে আমরা দেখেছি যে নতুন পে স্কেল যেটা সরকারি কর্মকর্তাদের সুবিধার জন্য করা হচ্ছে সেটি অনেকটাই চূড়ান্তের পথে। ক্রীড়াকে একটা পেশা হিসাবে স্বীকৃতি দেওয়া, স্পোর্টস ভিলেজ প্রতিষ্ঠার উদ্যোগ, নতুন করে দেশ জুড়ে নতুনভাবে সম্প্রসারণ করা যার মাঝে ক্রীড়াকেও অন্তর্ভুক্ত করা হচ্ছে এবং দেশ জুড়ে মাঠের সংস্থান করার কার্যকর উদ্যোগ গ্রহণ করা হয়েছে। জুলাই জাদুঘর যার সাথে অনেক মানুষের আবেগ আকাঙ্ক্ষা রয়েছে সেটি একদিকে যেমন চালু করা হয়েছে, একই সাথে যারা শহীদ হয়েছেন জুলাই গণ অভ্যুত্থানে এবং প্রথম 15 বছরের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সেই শহীদ পরিবারগুলোর পাশে থাকার জন্য সরকারি সহযোগিতার হাত সম্প্রসারণ করা হয়েছে। যারা আহত হয়েছেন দেশে এবং বিদেশে ওনাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। আমাদের যারা জাতির বীর সন্তান সেই খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের সম্মানই আরও বাড়ানো হয়েছে। ধর্মীয় অনুভূতির প্রতি সর্বোচ্চ সম্মান জানিয়ে হজের সুব্যবস্থাপনা করা হচ্ছে, বিমান ভাড়া সহ ব্যয় হ্রাসের জন্য উদ্যোগ নেওয়া হয়েছে। দেশ জুড়ে তারুণ্যের আকাঙ্ক্ষাকে ধারণ করে আরও বেশি উদ্যোক্তা কীভাবে তৈরি করা যায়, স্টার্ট আপ ইকোসিস্টেম কীভাবে করা যায়, ইনোভেশন গ্র্যান্ট কীভাবে তৈরি করা যায়, কীভাবে আমরা তাদেরকে সহজ শর্তে বিশেষত তরুণ এবং নারীদেরকে ঋণ দিতে পারি, ফ্রিল্যান্সার কার্ডের ব্যবস্থা করতে পারি, ইন্ডাস্ট্রি একাডেমি কোলাবোরেশন বাড়াতে পারি, প্রত্যেকটা এলাকায় লোকাল ইন্ডাস্ট্রির সাথে লোকাল এডুকেশন ইনস্টিটিউটে একটা ইকোসিস্টেম গড়ে তুলতে পারি, ওনাদের ট্রেনিং বাড়াতে পারি, স্কিল ডেভেলপমেন্ট করতে পারি, ক্যাপাসিটি বিল্ডিং করতে পারি। এগুলো নিয়ে সরকারের বিভিন্ন দপ্তরে বহুমুখী কার্যক্রম চালু রয়েছে।
ইতিমধ্যে বন্ধ কলকারখানা চালুর জন্য আলাদা ফান্ড প্রোভাইড করা হয়েছে এবং শ্রম বান্ধব আইনের মাধ্যমে শ্রমিকদের পাশে থাকা হচ্ছে। চিনিকল, পাটকল সহ যারা ঐতিহ্যবাহিত যেসব প্রতিষ্ঠান রয়েছে বন্ধ হয়েছে, সেগুলো ধারাবাহিকভাবে খোলার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বিদেশে জনশক্তি রপ্তানি হয়েছিল বিএনপি সরকারের সময়, সেই ধারাকে ধারণ করে বর্তমানে কিভাবে শ্রম বাজার আরও উন্মুক্ত করা যায়, বিদেশে জনশক্তি রপ্তানিকে আরও ডাইভার্সিফাই করা যায়, কিভাবে বিদেশের ডিমান্ড এবং বাংলাদেশি স্কিলসের সাপ্লাইকে আমরা মার্চ করতে পারি, এগুলি নিয়ে নানামুখী কার্যক্রম চালু রয়েছে। সরকার ভেঙে পড়া যে অর্থনৈতিক কাঠামো পেয়েছে, সেখানে প্রয়োজনীয় সংস্কারের কাজ ইতিমধ্যে ধরা হয়েছে, যার কারণে আমরা দেখেছি একটি জনবান্ধব বাজেট, যেখানে ব্যবসা বাণিজ্যের সুযোগ বৃদ্ধি করা হয়েছে, যেখানে প্রয়োজন কর হ্রাস করা হয়েছে, আমানতকারীদের সুরক্ষা দেওয়া হয়েছে এবং বন্ডেড ওয়ারহাউস সুবিধা 100% এক্সপোর্ট ওরিয়েন্টেড প্রতিটি ইন্ডাস্ট্রির ক্ষেত্রে বাড়ানো হয়েছে, লাইসেন্সিং রিনিউয়ালকে সহজতর করা হয়েছে। এমন একটি রাষ্ট্র ব্যবস্থা যেখানে উৎপাদনমুখী উদ্যোগ বহুমুখী হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে যেসব ইন্ডাস্ট্রির ক্ষেত্রে লোকাল সক্ষমতা রয়েছে, সেখানে র ম্যাটেরিয়ালের ইম্পোর্টের প্রাইস কমানো হয়েছে এবং ফাইনাল প্রোডাক্টের ইম্পোর্ট প্রাইস বাড়ানো হয়েছে, যার মূল উদ্দেশ্য আমাদের অভ্যন্তরে যেসব জায়গাতে প্রোডাকশন করতে পারবো, ম্যানুফ্যাকচার করতে পারবো, সেই প্রোডাক্টগুলোর জন্য সক্ষমতারও বাড়ে। আমরা দেখেছি প্রবাসীদের নির্বাচিত এই সরকারের প্রতি যে তীব্র আকর্ষণ রয়েছে, যে তীব্র আস্থা রয়েছে, তার কারণে ইতিহাসে সর্বোচ্চ রেমিটেন্স এসেছে। জুলাইয়ে আমাদের গত মাসে দেখেছি 8 মাসের ভিতরে সর্বনিম্ন মূল্যস্ফীতি ছিল এবং রিজার্ভও ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। আমরা সেই নীতিমালা গ্রহণ করেছি যেখানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দেশনেত্রী এবং খালেদা জিয়ার মতন করি ব্যাপকভাবে প্রাইভেটাইজেশন, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ, এসএমই লোন এবং স্টার্ট আপ ফান্ডিংয়ে মনোনিবেশ করা হয়েছে। মানি লন্ডারিংয়ের মাধ্যমে ফ্যাসিবাদের সময় বিদেশে যে টাকা পাচার হয়ে গিয়েছিল, সেগুলো ফেরত আনার জন্য বিশ্বের বিভিন্ন দেশের সাথে দ্বিপাক্ষিকভাবে নানা প্রক্রিয়ায় ইতিবাচক প্রোগ্রেস হয়েছে। আমরা দেখেছি যুক্তরাষ্ট্রের প্রথম সারির 25টি শীর্ষ ব্যবসা প্রতিষ্ঠানের শীর্ষ 50 জন কর্মকর্তা এসেছেন এবং আলোচনা করেছেন কিভাবে বাংলাদেশে বিনিয়োগ আরও বাড়ানো যায়। একই সাথে মালয়েশিয়া এবং চীনে যখন মাননীয় প্রধানমন্ত্রী গিয়েছিলেন, সেখানেও কিন্তু সেখানকার বিনিয়োগকারীরা অনেক আস্থা রেখেছিল, কারণ তারা জানেন নির্বাচিত এই সরকারের যে পলিসি কন্টিনিউটি রয়েছে, আমাদের যে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড রয়েছে, যাদেরকে সরকারের বিভিন্ন পলিসির মাধ্যমে আমরা আরও দক্ষ এবং যোগ্য তরুণ জনশক্তি তৈরি করতে পারবো এবং ইকোনমির প্রোগ্রেসের মাধ্যমে আমাদের যে এক্সপান্ডিং কনজিউমার মার্কেট রয়েছে, এগুলোর কারণে বিদেশি বিনিয়োগ আসার একটি অপার সম্ভাবনা খুলে গিয়েছে। ইতিমধ্যে সরকার ব্যবসাকে সহজ করবার জন্য, বিদেশি বিনিয়োগ আসার জন্য প্রফিট রিপ্যাট্রিয়েশনের যে অ্যামাউন্ট, সেটাকে অনেকটুকু বেরিয়ে দিয়েছে। বাংলাদেশ ব্যাংক এই বিষয়ে ইতিমধ্যে পলিসি সাপোর্ট এবং ফিসকাল পলিসি অ্যাডাপ্ট করেছে। বিনিয়োগ বান্ধব নীতিমালার পাশাপাশি বিভিন্ন ইকোনমিক জোন এবং ইপিজেড তৈরি করা হচ্ছে। বিশেষভাবে আনোয়ারা এবং মংলাতে আমরা দেখছি সেখানে বিভিন্ন ব্যবসা বান্ধব কীভাবে ইকোনমিক জোন তৈরি করা হয়েছে এবং বিশ্বের বিভিন্ন দেশের ব্যবসায়ীদের অনুরোধে বিভিন্ন বন্দরগুলো যেন 24 ঘন্টা চালু থাকে, সে বিষয়ে উদ্যোগ নেওয়া হয়েছে। এনবিআরে প্রয়োজনীয় রিফর্ম করা হচ্ছে। ভ্যাট এবং ট্যাক্সের স্প্রেডটা কীভাবে বাড়বে, এগুলো নিয়ে কার্যকর নীতিমালা আমরা আমাদের প্রথম বাজেটে দেখেছি। নির্বাচিত সরকার দায়িত্ব নেওয়ার পরে ভেঙে পড়া অর্থনৈতিক কাঠামোর মতন ঠিক একইভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতিতেও একটা নাজুক অবস্থা পেয়েছিল, কিন্তু সেখান থেকে আমরা দেখেছি প্রথমবারের মতো উত্তরণের মাধ্যমে এমন একটি রাষ্ট্র ব্যবস্থা যেখানে ফ্যাসিবাদের 16 বছরের ধারাবাহিকতা সম্পূর্ণ ভেঙে দিয়ে রাজনৈতিক হয়রানিমুক্ত সেবাধর্মী পুলিশ এবং প্রশাসন তৈরি করা হয়েছে। আজকে এমন একটি অবস্থা আমরা পেয়েছি যেখানে পুলিশ প্রশাসন এবং আইন শৃঙ্খলা বাহিনীর কাছে মানুষ আস্থা খুঁজে পাচ্ছেন, যখন কোনো সমস্যা নিয়ে যাচ্ছেন সেখানে সমাধান পাচ্ছেন। তারপরও বিভিন্ন অপশক্তির যে ষড়যন্ত্র এবং অস্থিতিশীলতা তৈরির উদ্যোগ আমরা দেখছি, তার বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনী এবং গোয়েন্দা সংস্থার কার্যকরিতা এবং সজাগ রয়েছে। আমরা দেখেছি চট্টগ্রামের জঙ্গল সলিমপুর দীর্ঘদিন ধরে যেটা ছিল সন্ত্রাসীদের অভয়ারণ্য, সেটাকে কিভাবে মুক্ত করে দেওয়া হয়েছে সাধারণ মানুষের জন্য। দেশে বিভিন্ন অপরাধ সংগঠনের ক্ষেত্রে নারী এবং শিশুদের হত্যা বা ধর্ষণের প্রতিটি ক্ষেত্রে আমরা দেখেছি সরকারের কঠোর অবস্থান এবং ইতিহাসের দ্রুততম সময়ে অনেকগুলো ক্ষেত্রে আমরা রায় ঘোষণার দেখেছি নতুন নজির। তনু এবং শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ডের দৃশ্যমান অগ্রগতি এবং দীর্ঘদিনে ঝুলে থাকা সেই গ্রেফতার কার্যক্রম এগিয়ে গিয়েছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হত্যার আসামিকে বহু বছর পরে গ্রেফতার করা হয়েছে। ফ্যাসিস্ট এবং মানবতা বিরোধী অপরাধের দণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনার প্রত্যার্পণের জন্য পার্শ্ববর্তী দেশে ইতিমধ্যে আবেদন জানানো হয়েছে এবং আইন তার নিজের গতিতে চলছে। এই বিষয়ে জুয়া, মাদক, ধূমপান, সাইবার অপরাধের কঠোর আইন পাশ করা হয়েছে। বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে যদি কোথাও কোনো বিচ্ছিন্ন সন্ত্রাসী বা অপকর্ম ঘটে থাকে, সেক্ষেত্রে প্রতিটি থানায় মামলা দায়ের, গ্রেফতার, তদন্ত ও বিচারে দ্রুততম করার নির্দেশনা দেওয়া হয়েছে, যেটি আমরা ইতিমধ্যে বেশ কয়েকটি কেসে নতুন নজির এবং দ্রুততম সময়ে সেই মামলা, গ্রেফতার,
তদন্ত এবং বিচারের নজির দেখতে পেয়েছি। ইতিমধ্যে বাংলাদেশের স্থিতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতির কারণে যুক্তরাষ্ট্রে ভ্রমণ যে সতর্কতা থাকে সেটি তৃতীয় থেকে দ্বিতীয় ধাপে উন্নীত করা হয়েছে। বাংলাদেশে যানজটে যে সমস্যা রয়েছে সেটা নিরসনে পর্যায়ক্রমে এআই ট্রাফিক সিস্টেমের পরীক্ষামূলক বাস্তবায়ন শুরু হয়েছে। নারীদেরকে প্রাধান্য দিয়ে আলাদা পিঙ্ক বাস উদ্বোধন করা হচ্ছে খুব শীঘ্রই। 200 ইলেকট্রিক বাস ঢাকার রাজপথে এবং বিশ্বের বিভিন্ন দেশের সাথে তাল মিলিয়ে ইলেকট্রিফিকেশন কীভাবে বাড়ানো যায় যানবাহনের ক্ষেত্রে সে ধরনের উদ্যোগ চালু রয়েছে। আমরা দেখেছি যে ঈদের সময় প্রথমবার মতো মাননীয় প্রধানমন্ত্রী সরাসরি নির্দেশে বয়স্ক এবং প্রতিবন্ধীদের জন্য কিভাবে ট্রেনের ভাড়া ছাড় শুরু হয়েছে। একই সাথে অত্যন্ত গুরুত্বপূর্ণ দিবসগুলোতে নারীদের জন্য আলাদা ট্রেনে কামরার ব্যবস্থা করা হয়েছিল। তিস্তা মহাপরিকল্পনা এবং পদ্মা ব্যারেজে দৃশ্যমান অগ্রগতি হয়েছে। বাংলাদেশ চীন ইকোনমিক করিডোর নিয়ে চীনে ওনাদের প্রিমিয়ার এবং প্রেসিডেন্টের সাথে মাননীয় প্রধানমন্ত্রী ডিটেল আলোচনা হয়েছে এবং এর মাধ্যমে বাংলাদেশের চীন এবং এই করিডোর ধরে আসিয়ান দেশগুলোর সাথে ব্যবসার অপার সম্ভাবনা উন্মোচিত হবে। বিএনপি সরকার বিশ্বাস করে মেগা প্রজেক্টের নামে মেগা দুর্নীতি থেকে সম্পূর্ণ আমাদের বেরিয়ে আসতে হবে, যার কারণে পরিবেশ বান্ধব এবং সাশ্রয়ী বিভিন্ন ধরনের প্রকল্পের দিকে সরকার মনোনিবেশ করছে। ইতিমধ্যে দেশ জুড়ে বিভিন্ন সরকারি স্থাপনায় স্কুল কলেজ থেকে শুরু করে বিভিন্ন প্রতিষ্ঠানে সোলার প্রোগ্রামের উপরে গুরুত্ব আরোপ করা হচ্ছে এবং এর মাধ্যমে রিনিউয়েবল এনার্জি, রিসাইক্লেবল এনার্জি এগুলোর একটা বিপ্লব সংঘটিত হচ্ছে। ইতিমধ্যে 3টি এসডিজি ভিলেজ পরীক্ষামূলকভাবে কার্যক্রম শুরু করেছে, যার মূল উদ্দেশ্য আমাদের এসডিজি ডেভেলপমেন্টের যে গোলগুলো রয়েছে সেগুলো আমরা কীভাবে অ্যাচিভ করছি সেটাকে মনিটরিং করা। যেহেতু বাংলাদেশে সবুজ বিপ্লব হচ্ছে, দেশব্যাপী বৃক্ষরোপণ এবং খাল খনন কর্মসূচিরও চলছে, সোলার এনার্জির উপর আমরা প্রায়োরিটাইজ করছি, কিভাবে সেটাকে কার্বন ক্রেডিট প্রাপ্তির সাথে সন্নিবেশ করা যায় এ বিষয়ে কাজ চলমান রয়েছে। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে যখন মাননীয় প্রধানমন্ত্রী গিয়েছেন সেখানে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান এবং গুরুত্বপূর্ণ অংশীদারেরা ওনার বাংলাদেশের ক্লাইমেট রেজিলিয়েন্স এবং এনভায়রনমেন্ট বা পরিবেশ ও জলবায়ু সংক্রান্ত যে পলিসিগুলো রয়েছে সেটির ভূয়সী প্রশংসা করেছেন। বিএনপি নির্বাচিত সরকার বিশ্বাস করে আমাদের রাষ্ট্র পরিচালনার মূল মন্ত্র সবার আগে বাংলাদেশ। আমরা এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই যেখানে বিশ্বের প্রতিটি দেশের সাথে দ্বিপাক্ষিক এবং বহুপাক্ষিক সম্পর্কের ভিত্তি হবে সমতা, ন্যায্যতা এবং মর্যাদা। যার কারণেই ভারসাম্যপূর্ণ সেই পররাষ্ট্রনীতির মাধ্যমে আমরা পিপল টু পিপল টাইজ গড়ে তুলতে চাই। শিক্ষা, স্বাস্থ্য, আমাদের সাথে সেখানে পর্যটন কিংবা আরও যেসব বিষয় রয়েছে, বিনিয়োগের ক্ষেত্রে কৌশলের সম্পর্ক, অংশীদারিত্বের সম্পর্ক, যেন আমাদের দেশে বিদেশিরা এসে এক্সপোর্ট ইম্পোর্টের পাশাপাশি ট্রেড এন্ড ইনভেস্টমেন্ট তৈরি করতে পারে, বাড়াতে পারে, এই বিষয়ে ইতিমধ্যে আমাদের বহুমুখী কার্যকর উদ্যোগ বহমান রয়েছে। বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী যখন প্রথমবার মতো মালয়েশিয়া এবং চীনে গিয়েছেন, আমরা দেখেছি একজন নির্বাচিত সরকার প্রধান যখন জনগণের আবেগ আকাঙ্ক্ষাকে ধারণ করেন, বিশ্ব মানচিত্রে কীভাবে বাংলাদেশের পতাকাকে উনি আরও সামনের দিকে অবারিত প্রসারিত করেন। যে সম্মাননা তিনি পেয়েছেন, যে ভালোবাসা এবং উষ্ণ অভিনন্দন তিনি পেয়েছেন, সেটি বাংলাদেশ হিসেবে আমাদেরকে গৌরবান্বিত করেছে। এবং আমরা দেখেছি সেটি একটি ধারাবাহিকতার বহিঃপ্রকাশ, যেভাবে জাতিসংঘের সাধারণ পরিষদে বাংলাদেশ সভাপতি নির্বাচিত হয়েছে, বিশ্ব মানচিত্রে বাংলাদেশের অবস্থান আরও বেশি গৌরবান্বিত হয়েছে। আমাদের এই নির্বাচিত সরকারের সময় নতজন পররাষ্ট্রনীতির অবসান হয়েছে। আমরা স্বাধীন, সার্বভৌম, মর্যাদাবান রাষ্ট্র হিসেবে কিভাবে এগিয়ে চলেছি তার একটা বহিঃপ্রকাশ আমরা দেখেছি যখন কিছুদিন আগে সরকারের পক্ষ থেকে একটি বিশেষ কারণে জোরালো ভাষায় ক্ষুব্ধ প্রতিবাদ করা হয়েছে। কারণ আমরা বিশ্বাস করি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে কারো কোনো হস্তক্ষেপের ক্ষমতা নাই। জনগণের ক্ষমতায় তো রাজনৈতিক দল যেহেতু আজকে রাষ্ট্র পরিচালনা রয়েছে, জনগণের আকাঙ্ক্ষা এবং অভিপ্রায়ের উপর ভিত্তি করে সবার আগে বাংলাদেশ নীতিকে ধারণ করেই সামনের দিকে এগিয়ে যাবে এই বাংলাদেশ। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ইতিমধ্যে ভিআইপি সংস্কৃতি সম্পূর্ণ ভেঙে দিয়ে সাধারণ মানুষের মতো করে সাধারণ মানুষের কাতারে নেমে এসেছেন। আমরা দেখেছি উনি বারবার তৃণমূলে ছুটে যাচ্ছেন, কোদাল হাতে খাল খননে নেমে যাচ্ছেন, স্কুলের বাচ্চা ছেলে মেয়েদেরকে কোলে তুলে নিচ্ছেন। আমরা দেখেছি ওনার কি মিতব্যয়ী জীবন আচার। সামগ্রিকভাবে এই প্রথম আমরা দীর্ঘদিন পর এমন একটি সরকার পেয়েছি যাকে জনগণ তাদের আবেগ এবং আকাঙ্ক্ষা দিয়ে, অনুভূতি নিয়ে ধারণ করে।